দিল্লিতে তৎপরতা তুঙ্গে কালই স্পিকারকে চিঠি দিতে পারেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সংসদীয় দলের দাবি জানিয়ে সাক্ষাৎ আজ কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে নৈশভোজ বসতে পারেন প্রায় 20 জন বিক্ষুব্ধ সাংসদ, এমনটাই খবর সূত্রে। সেই বৈঠকে আগামী দিনে রণকৌশল কি চূড়ান্ত হবে? কালই স্পিকারকে চিঠি দিতে পারেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। সংসদীয় দলের দাবি জানিয়ে কি সাক্ষাৎ আজ কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে নৈশভোজে বসতে পারেন প্রায় 20 জন বিক্ষুব্ধ সাংসদ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, সেই বৈঠকেই আগামী দিনের যে রণকৌশল তা চূড়ান্ত হতে পারে। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজকে কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে নৈশভোজে বসতে পারেন প্রায় 20 জন বিক্ষুব্ধ সাংসদ। সেই বৈঠক থেকেই কি আগামী রণকৌশল ঠিক হতে চলেছে? দেখো, এখনো পর্যন্ত রাজধানী সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের সাংসদ, সেই কাকলি ঘোষ দস্তিদার তার বাড়িতেই দিল্লির বাসভবনে কিন্তু আজকে বিদ্রোহী বলা যেতে পারে, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী যে সমস্ত সাংসদরা রয়েছে তারা বৈঠক করবে। এর আগে পর্যন্ত যে বেসরকারি সংস্থার যে চিঠি আমাদের হাতে এসেছিল, যদি তার সরকারি সূত্রতা আমরা যাচাই করিনি, কিন্তু যে চিঠি ছিল সেই চিঠিতে মোতাবেক দেখা যাচ্ছে যে সেখানে 19 জনের স্বাক্ষর ছিল। সেই স্বাক্ষরের মধ্যে এমন কিছু ব্যক্তির স্বাক্ষর ছিল সংসদের, যেটা কল্পনা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেও ভাবতে পারে না তারা কোনো সময় বিদ্রোহী হবে। তার মধ্যে ছিল একদিকে যেমন সেখানে ছিলেন সেখানে মালা রায়, দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ, এবং ছিল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, এবং সেই সায়নী ঘোষ এবং মালা রায়ের স্বাক্ষর ছিল। কারণ জানো যে তৃণমূল কংগ্রেসের সমস্ত এই নির্বাচনের পরবর্তীকালে ভোট বিপর্যয়ের পরে যখন পালাবদল ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত কিন্তু কমিটিগুলো বাতিল করে দিয়েছিল। নতুন করে যে কমিটি তৈরি করেছিল তার মধ্যে মালা রায়কে দায়িত্ব দিয়েছিলেন তিনি তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে, এবং এর পাশাপাশি সায়নী ঘোষকে যুবর দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং দেখা যাচ্ছে সেই দুজনই যাদেরকে নতুন করে দায়িত্ব দিয়ে তারাও কিন্তু সেই বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু ইতিমধ্যেই অধ্যক্ষকে জানিয়েছেন তারা এনডিএ কে ইস্যু ভিত্তিক সমর্থন করবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যে চিত্র এসছে সেই চিত্র অনুযায়ী কিন্তু শতাব্দী রায় সেখানে তার সঙ্গে গেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে স্নেহ করতেন, সম্মান দিতেন, যে চিত্র আমাদের কাছে এসছে, একাধিকবার উঠে এসছে। এবং সেই জায়গায় সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান সাংসদ, উত্তর কলকাতার সাংসদ, তিনিও কিন্তু সেই বিদ্রোহী শিবিরে দিতে যাবে। এই কারণেই বলা হচ্ছে, কেন গতকাল তিনি গিয়ে কিন্তু সেখানে কিন্তু বৈঠক করেছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে, অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন, এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনীতি কিন্তু রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে যায়। একদিকে যেমন বাংলায় দেখা যাচ্ছে একটা মডিউল, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় বিরোধী আসন পাওয়ার কথা, এবং সেই আসন নিয়ে যখন তারা বিধানসভার অধ্যক্ষকে যখন জানিয়েছিল 70 জনের সমর্থনে, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক অভিযোগ করেছিলেন। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলবেড়িয়ার বিধায়ক, এর পাশাপাশি সন্দীপন সাহা, কেন্টালের বিধায়ক, তারা অভিযোগ করেছিলেন যেখানে বেশ কিছু ক্ষেত্রে সিগনেচার তারা আসেনি, তাদের সই করে দেওয়া হয়েছে। জানি ইতিমধ্যেই কিন্তু সিআইডি তদন্ত চলছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজও কিন্তু ভবানী ভবনে সিআইডি থেকে পাঠিয়েছে। এবং এই যখন রাজনীতি যখন এরকমটা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লিতে কিন্তু এই বিদ্রোহী শিবিরে আরো বড় হচ্ছে, চওড়া হচ্ছে ফাটল, এবং যে ক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছেন যোগ দেবেন বিদ্রোহী শিবিরে, এমনটাই কিন্তু মনে করছে। কেন যেহেতু গতকালই তিনি বিজেপি হেভি ওয়েটের সঙ্গে তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন, এবং আজকে যে নৈশভোজ হবে সেই নৈশভোজে সেখানে তারা থাকবেন, এবং সেখানে আগামী দিনে কি হবে বিদ্রোহীদের রণকৌশল তা ঠিক করবে। একদিকে কাকলি ঘোষ দস্তিদার তিনি লিডারশিপে থাকবেন, বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকবেন, কাকে মাথা করে তারা এগাবেন। কারণ আগামীকালই কিন্তু অর্থাৎ সোমবার দিন লোকসভার অধ্যক্ষের সঙ্গে তাদের দেখা করার কথা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি তারা জানাবেন তারা কি করবেন তারা, এবং এই নিয়ে প্রশ্ন উঠছে যে তারা কি তৃণমূলের
যেমনটা রাজ্যের মডিউল যেটা তৈরি হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা বলছে তারাই অরিজিনাল তৃণমূল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেবাশিস দা, এখন এখানেই তোমার কাছে জানতে চাইবো, দীপক অধিকারী ওরফে দেব তিনি যেমনটা জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সর্বদাই থাকবেন, তবে আজকে তাকে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে দেখা গিয়েছে, সেক্ষেত্রে মুখে বললেও আদতে কি পাশে নেই দেব? দেখো, এইটা নিয়ে না রাজনীতিতে কোনো কথাই শেষ কথা নয়, সব কিন্তু রাজনীতি সম্ভব, অর্থাৎ যে আজকে আছে কাল নেই, এই চিত্র আমরা কিন্তু দেখে আসছি বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর যাবত ধরে। আর যিনি সকালবেলা বিজেপিতে, রাত্রেবেলা তৃণমূলে, যিনি তৃণমূলের সকালবেলা তিনি রাত্রেবেলা চলে যাচ্ছেন আবার বিজেপিতে, এরকম চিত্র কিন্তু দেখা যাচ্ছে। তো রাজনীতিতে শেষ কথা কিছু নেই, পরিবর্তিত পরিস্থিতিতে সবকিছুই করা সম্ভব, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা দেখেছি যখন ওই সেখানে গিয়ে দাঁড়িয়ে এর আগে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে বৈঠক করেছেন, বৈঠক করার পরে ফিরে এসছে, ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে বেরিয়ে আসার পরেই তিনি প্রশাসনিক বৈঠকে গেছেন, প্রশাসনিক বৈঠকের থেকে বেরিয়েও তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন সেই দেব অধিকারী, ঘাটালের বিধায়ক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু জল্পনা চলছেই, এবং কখনোই ভাবা যায়নি, ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেসের মধ্যে এই ধরনের সাংসদদের মধ্যে এরকম চওড়া একটা ফাটল। যেমন কাকলি ঘোষ দস্তিদার এই মুহূর্তে যার বাড়িতে নৈশ ভোজ আছে, তিনি কিন্তু প্রথম অবস্থায় কিন্তু তিনি জানিয়েছিলেন যে তার সমস্ত পদ ছেড়ে দিতে চাইছেন, অর্থাৎ জেলায়, উত্তর চব্বিশ পরগনা জেলায় তার যে পদ ছিল তিনি ছেড়ে দিতে চাইছেন, এবং পরবর্তীকালে তিনি দলের বিরুদ্ধে বেসুরো হয়েছেন। বেসুরো হতে দেখা গেছে আরো একাধিক, অরূপ চক্রবর্তী বাঁকুড়া যিনি সাংসদ, তিনি স্পষ্টই বলেছেন তারা এনডিএ কে সমর্থন করবে, ইস্যুভিত্তিক সমর্থন করবে। এখন দেখার বিষয় দিল্লির রাজনীতিতে যে এই মুহূর্তে যে বেশ পরিস্থিতি দেবাশিস দা, দাঁড়িয়ে তুমি রয়েছে আমাদের সঙ্গে বিজেপি। থাকো। তাকে ডিম মারবেন না, বিজেপি কর্মীদের বলছি, ফট করে রেগে গিয়ে যদি বিদ্রোহী হয়ে যায় না, তখন কিন্তু আমার নামে তখন আবার জয়ধ্বনি দিতে হবে। যাকে তাকে এখন ডিম মারবেন না, তৃণমূলের খুব সাবধানে মারবেন। কেউ রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেলেই কিন্তু তখন আপনি দেখবেন আপনার এলাকায় সাংসদ চলে গেল, আপনার এলাকায় বিধায়ক চলে গেল, তখন আপনারা যে বিজেপিটা করলেন তখন তো তার দাম থাকবে না। মাথার উপর তো বসে আছেন একজন বিক্ষুব্ধ। তো ফলে বিজেপি কর্মীদের বলবো দেখে নেবেন এইসব যেগুলো এখন বিদ্রোহী সেজে গিয়ে আপনাদের মাথায় বসতে চলেছে, তাদের জন্য একটা কিছু থেরাপি ভাবুন। এই মুহূর্তে এই বিদ্রোহী ব্লকে প্রথমে সাংসদদের এগিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, কালকে নাকি সুদীপ ব্যানার্জি সেই জায়গাটা নিয়ে ফেলেছেন, ফলে ওনাদের মধ্যে একটা নাকি দ্বন্দ্ব। আমি এ নিয়ে বলতে পারবো না। সুবিধাবাদীরা সবসময় সুবিধাবাদী। দেখুন, এদের কারোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, অনেকের সঙ্গে সুসম্পর্ক, অনেকের সঙ্গে যোগাযোগ ছিল এবং আছে, কিন্তু ওনারা যেটা রাজনৈতিক অবস্থান যেটা ঠিক করেছেন সেটা ঠিক কাজ করেননি, দলের সঙ্গেও ঠিক করেননি, যে ভোটার তাকে ভোট দিয়েছে তাদের সঙ্গেও ঠিক করেননি। এই মুহূর্তে ভবানী ভবনে জেরা জিজ্ঞাসাবাদ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু বাদে আমার চলবে বিরোধী দলনেতা এই শহীদ কাণ্ড, আজকে এইবার এই নিয়ে দ্বিতীয়বার নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ সিআইডি আমাকেও ডেকেছে, আমি একটু বাদে যাবো। আপনাদের একটা বৈঠক থেকে একটা খবর বাইরে এসছে যে আপনার আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নাকি বাদানুবাদ হয়েছে, এই নিয়ে বিভিন্ন জল্পনা চলছে। অভিষেক আমার নেতা, অভিষেক বয়সে আমার থেকে ছোট হতে পারে, কিন্তু দলে তিনি আমার নেতা। আমার সঙ্গে যখন থেকে পরিচয়, আমি তাকে ভালোবাসি। আমরা একটা দলে করছি, উনি সেখানে সর্বোচ্চ পদে আছেন, মানে নেত্রীর পরে উনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো ফলে এই বাকি আমি কিছু জানি না। কালকে তর্ক বিতর্কের কারণ কি জানি, বলতে পারবো না। সুমিত রায়কে নিয়ে আপনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, তারপরে এই তর্ক বিতর্ক 2-2-4 হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলে আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বয়সে আমার থেকে ছোট হতে পারেন, বাট তার অভিজ্ঞতা বা তার রাজনৈতিক অবস্থান আমাদের দলে, তিনি আমার নেতা। ফলে আমি এ নিয়ে কোনো কথা বলবো না। আমরা একসঙ্গে একটি দল করি, বাকি দলের মধ্যে কখন কোথায় কি কথা হচ্ছে সেটা আমি কোনো অবস্থায় বাইরে বলবো না। তবে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি কোনো সুমিত রায়ের মুখপাত্র নই। এটা নিয়ে তো নাকি সমস্যা হচ্ছে, আমি এই নিয়ে কোনো কথা বলতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেভাবে অন্য লোককে খুঁজতে পুলিশ ভোরবেলা গিয়েছিল, আমি তো তীব্র বিরোধিতা করছি, কিন্তু কাকে খুঁজতে গিয়েছিল, তিনি কি করেছেন, এইসব বড় বড় ব্যাপারে আমি নেই। একটা কথা, সিআইডি আপনাকে একবার বাড়িতে এসেছিলেন মনে হয়, কেসে আবার ডেকে পাঠাবেন, এটা কেন আপনি বলেছিলেন? বাড়িতে আমি চা খাইছি, আজকে ওদের অফিসে গিয়ে ওরা আমায় চা খাওয়াবে। আপনি বলেছিলেন আপনি যে উত্তর দিয়েছেন ওরা সন্তুষ্ট হয়েছে, তার মানে তারপরে হয়তো আবার কোনো
জিজ্ঞাসার চিহ্ন সংক্রান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো ওনারা নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। আমি চিরকাল তদন্তে সহযোগিতা করে এসেছি। কুণাল ঘোষের কথা আপনারা শুনলেন। আমরা আবারও কথা বলবো, দেবাশিস সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি। দেবাশিস দা, কুণাল ঘোষ তিনি বললেন যে এই যারা বিক্ষুব্ধ হয়েছেন তারা সুবিধাভোগী, তারা নিজেদের সুবিধা ছাড়া অন্য কথা ভাবেন, এবং বিজেপির উদ্দেশ্য কুণাল ঘোষ বললেন যে এদের জন্য বিজেপির একটা প্ল্যান করে রাখা উচিত। দেবাশিস দা, কিভাবে দেখছো এই বিষয়টা? দেখো, যে কথা আমি বলতে যাচ্ছিলাম এর আগে, যে এই মুহূর্তে যা পরিস্থিতি দেশের রাজনীতিতে, বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু বিল পাশ করানোর জন্য বিরোধীদের দরকার আছে, বিরোধী মানে সংখ্যার দরকার আছে। সেই সংখ্যা কিন্তু এই মুহূর্তে বিজেপির কাছে নেই, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের কাছে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলে ফাটল ধরানো কিন্তু খুব জরুরি ছিল, নয় সমর্থন করানো, নয় ফাটল ধরানো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি একসঙ্গে থাকতো, তৃণমূল কংগ্রেস বা ইন্ডিয়া জোট যদি এক জায়গায় থাকতো, তাহলে সেটা কিন্তু যথেষ্ট বিজেপির কাছে যথেষ্ট চাপের বিষয়বস্তু ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ফাটল ধরাতে হচ্ছে না বিজেপিকে, তারা অটোমেটিক কিন্তু এমনি তৃণমূল কংগ্রেসের মধ্যে ফাটল ধরছে। কারণ তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা যেভাবে বেরিয়ে যাচ্ছে, এর আগে 19 জন, গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হলো 20 জন, তারা ইতিমধ্যেই কিন্তু পা বাড়িয়ে রয়েছে, তারা এনডিএ কে সমর্থন করবে, এমনটাই কিন্তু দিল্লির রাজনীতি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো অল্প কিছু সমর্থন পেলে কিন্তু বিজেপির পক্ষে সেই পথটা মসৃণ হয়ে যাবে। যে কথা এর আগে বিরোধী জোট, অর্থাৎ বিজেপি বিরোধী জোট বারবার করে বলছিল যে বিজেপির সরকার, অর্থাৎ কেন্দ্রের সরকার বিরোধীদের কথাকে গুরুত্ব দিচ্ছে না, তাদের সংসদে কথা বলতে দেয় না, তাদেরকে কোনো এবং তারা নিজেদের থেকে বিল পাশ করিয়ে তারা চলে যাচ্ছে, কোনো বিরোধীদের কোনো রকম তোয়াক্কা করছে না। এই পরিস্থিতি যখন দাঁড়িয়েছিল, যখন দেখা গিয়েছে যে তৃণমূলের যে সাংসদরা আজকে দাঁড়িয়ে বিক্ষুব্ধ বিদ্রোহী শিবিরে গেছে, তারা কিন্তু যখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যখন শাসন ক্ষমতায় ছিল, তাদেরকেই দেখা গেছে লোকসভার বাইরে দাঁড়িয়ে তারা কিন্তু সেই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। এবং তাদের একটা বড় অংশ কিন্তু তারা চলে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্রোহী শিবিরে, যারা বলছে এনডিএ কে সমর্থন করবে বা ইস্যু ভিত্তিক সমর্থন করবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষে এই কাজটা, অর্থাৎ বিলগুলো পাশ করানোর ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপিকে তাদের মধ্যে নিজেদের নেবে না, যে এই মডিউল এই মুহূর্তে পশ্চিমবাংলার অন্তত বিধানসভায় চলছে, যে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিরোধী যারা, তারাই এখন সংখ্যাগুরু, তারাই এই মুহূর্তে 58টা আসন নিয়ে তাদেরকেই বিধানসভার অধ্যক্ষ, লোকসভা বিধানসভার বিরোধী দলনেতারা কিন্তু কাজ চালানোর জন্য বলেছেন, যদিও সে বিষয়ে আদালতে বিচারাধীন চলছে। এবং যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 80 জন বিধায়কের মধ্যে 70 জনের স্বাক্ষর দেওয়া আছে, জানিয়ে স্বাক্ষর ঠিক নেই, অর্থাৎ ভুল ফলস সই করা হয়েছে এমন অভিযোগ করেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা, জানিয়ে কিন্তু তদন্ত চলছে। তথাপি এখনো পর্যন্ত কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই তারা মর্যাদা দিয়েছেন, সেই ঘর কিন্তু এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বসছে। এবং তাদের দাবি যে আরো বেশ কিছু কিন্তু বিধায়ক তাদের শিবিরে রয়েছে, অর্থাৎ ফাটল যেমন একদিকে বিধানসভা, এখন সে প্রশ্ন হচ্ছে তারা কি করবেন। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে বলছে তারা এখানে শাসক দল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন করবে, তারা প্রতিবাদ করবে। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে এই সংসদে যারা রয়েছে তারাও তৃণমূল কংগ্রেস, তারা এখন কি স্ট্যান্ডিং নেয়। কেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হলো, আপনারা আপনাদের অঞ্চলে যান, সংসদ অঞ্চলে যান, সেখানে মানুষের সমর্থন নিন, সেখান থেকে তারা পদত্যাগ করুন। কেন আপনারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্রতীকে জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ব্যবহার করে জিতে এসেছেন, সেখানে দাঁড়িয়ে পদত্যাগ করে আপনারা আপনার সিদ্ধান্ত নিন। এখন দেখার বিষয় যে বিজেপি এই সমস্ত সাংসদদের গ্রহণ করে কিনা। কেন দলত্যাগ আইন যে আছে সেই বাধা কিন্তু সংখ্যার মাপকাঠিতে সেটা পেরিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিজেপিতে গ্রহণ করে নাকি না বাইরে থেকে তারা সমর্থন করবে, একটি ব্লক তৈরি করবে, যেমনটা ব্লক তৈরি হয় বিভিন্ন জায়গায়, যেমন কিনা পশ্চিমবঙ্গ বিধানসভায় হয়েছে। এখন সেই জায়গায় দেখার বিষয় যে আদৌ ব্লক তৈরি হবে না। যদিও বিজেপির বেশ কিছু নেতৃত্বের কথা হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সেই সমস্ত সাংসদদের বিজেপিতে নেওয়া হবে না, তাহলে কি বাইরে থেকে তারা সমর্থন করবে? ব্লকের কোন রকম তাদের সঙ্গে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? এখানে ইস্যু ভিত্তিক তারা সমর্থন করবে। ইতিমধ্যে অরূপ চক্রবর্তী বাঁকুড়া সাংসদ তিনি বলে দিয়েছেন এনডিএ তে তারা সমর্থন করছে, তার মানে বিজেপির প্রকারান্তে কাজকেই সমর্থন করবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইস্যু ভিত্তিক, এবং সেই কোন ইস্যু করবে না করবে জানি না, কিন্তু মানুষ তাদেরকে ভোট দিয়ে সাংসদ করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুল প্রতীকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ব্যবহার করে তারা সাংসদ হয়েছিল। এবং যেটাকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা রয়েছেন তারা বলছেন এটা কিন্তু
বলা যেতে পারে একটা বেইমানি বলা যেতে পারে, এবং সেই বিদ্রোহীর জায়গা থেকে কিন্তু দলের মধ্যে আগে কোনো রকম আলোচনা না করে হঠাৎ করে সেই বিদ্রোহী হওয়া এবং সুবিধাবাদী রাজনীতির কথা বলছে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিল বর্ষিয়ান সাংসদ, যাকে তৃণমূল নেত্রী অত্যন্ত স্নেহ করতেন, সেই সাংসদ বেরিয়ে যাওয়ার পরে কুণাল ঘোষ সহ বেশ কিছু লোক মুখ খুলেছে। বিজেপির এই মুহূর্তে তিনি ক্যাবিনেট মন্ত্রী তাপস রায় একেবারে তিনিও মুখ দেবাশিস দা, খুলে অর্থাৎ বক্তব্য সোমবারই দিয়েছেন। লোকসভায় নতুন তৃণমূলের আত্মপ্রকাশ হয় কিনা সেটাই দেখার থাকবে। ধন্যবাদ দেবাশিস দা। দিল্লি যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর থেকে সায়নী ঘোষ তিনি কি জানিয়েছেন শুনুন। अभी कुछ नहीं कहना है, जब बोलने का वक्त आएगा तब कह देंगे। बागी विधायकों में शामिल हो गई है। सब पता चलेगा आप लोगों को, आप लोगों को पता चलेगा जब वक्त आएगा। देखिए आपको मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को